আমিও খুব ভালো প্রেমিক ছিলাম না। আমি হিপোক্রেট না। সো আমার জীবনে যে আমার প্রথম ভালোবাসা ছিল বা আমার বিয়ের আগে তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে হয়তো তারা আমার মধ্যে কোনো কমতি পেয়েছে যেটা আমি পাইনি। কিন্তু আমি আমার সহধর্মিণীকে নিয়ে আমি মনে হচ্ছে যত কিছু ঘটেছে আমার লাইফে সেটা আসলে স্পেস করে দিয়েছে পারফেক্ট মানুষটা যাতে আমার কাছে আসতে পারে। আর আমি তাদের কাছে কৃতজ্ঞ এই জন্যে যে ওরা না গেলে আমি আসলে পেতাম না। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ছোট পর্দার এই সময়ের ব্যস্ততম অভিনেতা তৌসিফ মাহবুব। নেহালও বলতে পারেন। নেহাল বলবো না তৌসিফ বলবো? আই লাভ বোথ দ্য নেমস। দুটা নামই আমার কাছে সমান প্রিয় অ্যাকচুয়ালি। নেহাল যে ব্যাচেলার পয়েন্টের সেটা তৌসিফের যাত্রার মাত্রাকে কতটা বাড়িয়ে দিল? নেহাল যেরকম তৌসিফের যাত্রা বাড়িয়ে দেয়, তৌসিফের পরিশ্রম আবার নেহালের যাত্রাকেও অনেক আগাতে সাহায্য করে। বিকজ ব্যক্তি তো আসলে আমি একাই, আমি একজনই। সো আমি একটা একরকমভাবে দুইটা সত্তা নিয়ে বেঁচে আছি বা অভিনয় করে যাচ্ছি। সো এইটা অনেক বড় একটা পাওয়া। আসলে দেখা যায় একটা অভিনেতা মাঝে মাঝে টাইপড হয়ে যায় বা একরকমভাবেই দেখে। সো সিঙ্গেল নাটকের জায়গায় বা ওই জায়গা থেকে মানুষ আমাকে আলাদা যেই হিরোইক বা যেই ব্যাপারগুলো সেগুলোও নিচ্ছে, আবার ব্যাচেলার পয়েন্টের জায়গা থেকে মানুষ নেহালকেও একদম সাদরে গ্রহণ করছে। দুটো একসঙ্গে পাওয়া আসলে অনেক অভিনেতার কপালে হয়ে ওঠে না, এবং আমার কপালে এটা জুটেছে বলে আমি মানে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ। এটা মনে হয় নাকি যে নেহালের আড়ালে তৌসিফ আবার হারিয়ে যেতে পারে? না, এটা কখনো আমার কখনো ফিয়ারও হয় না বা মনেও হয় না। বিকজ দুইটা আবার তো স্ক্রিনে তো দুইটার প্রেজেন্স আলাদা। বিকজ তৌসিফ ও হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন চরিত্র করার চেষ্টা করছে। মানে তৌসিফ আমি ভিন্ন ভিন্ন চরিত্র করার চেষ্টা করি সবসময়। এবং আপনাদের দোয়ায় লাস্ট কয়েকটা কাজ মানুষ অনেক সুন্দরভাবে গ্রহণ করেছে। খোয়াবনামা, এমন দিনে তারে বলা যায়, এবং এই যে ফার্স্ট লাভ এখন আসছে, এই প্রত্যেকটা কাজ আমাকে এই বছর একটা আলাদা জায়গা করে দিয়েছে মানুষের মনে। আমার বিশ্বাস, যেটা আসলে যতদিন সম্ভব অটুট থাকবে। আর নেহাল তো হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ি সেই আছে না যে সুইট ছেলেটা, যে সব কিছুকে সহজভাবে দেখে, এবং আমাদের হাবু, কাবিলা এবং পাশা ভাই যখন কোনো ভুল দিকে ভুল পথে যায় সেটাকে সবসময় সঠিক দিকে আবার আনার দায়িত্ব থাকে আর কি। মানে নেহাল কি তাহলে এখানে অনেকটা বিবেক চরিত্রেই আছে না, মানে বিবেকের একটা গাইডলাইন হিসাবে আছে? যদি ওভাবে বলি, ব্যাচেলার পয়েন্টের প্রতিটা ক্যারেক্টারে যদি রং আপনি দেন, তাহলে কাবিলার একটা রং হতে পারে বেগুনি, পাশা ভাইয়ের রং হতে পারে লাল, হাবু ভাইয়ের রং হতে পারে সবুজ, নেহালের রং হবে সাদা বা কালো। কারণ হচ্ছে রাইটার রঙের ডিফারেন্সটা সবসময় সবাইকে বুঝিয়ে দেয়। সো আচ্ছা না, যে আমরা আসলে প্রতিটা গল্পের মাধ্যমে মানুষকে একটা মেসেজ দিতে চাই, বা যত গল্প দুষ্টামি করি, ফাজলামি করি, দিন শেষে পজিটিভটাই আমরা দেখাতে চাই। সেই পজিটিভিটিটা আসলে আমার কাছে মনে হয় নেহালের হাতে থাকে সবসময় ব্যাচেলার পয়েন্টে। ব্যাচেলার পয়েন্টের কথাই বলছি। মাঝখানে একটা হঠাৎ করে বিরতি, আবার হঠাৎ করে ঘটা করে আবির্ভাব। এই কেমিস্ট্রিটা কিভাবে হলো? মানে দর্শকদের কি কোনো চাপ ছিল অমির প্রতি যে আবার ফিরিয়ে আনতে হলো এরকম? অমি ভাই তো নিজেই বলেন যে উনি আসলে বাংলাদেশের 17 কোটি মানুষের জন্যই ডিরেকশন দেন, এবং তাদের অপিনিয়ন্স মাথায় রেখেই উনি আসলে সবসময় ব্যাচেলার পয়েন্টকে ডেলিভার করার চেষ্টা করেছেন তাদের কাছে। সো হ্যাঁ, দর্শকের একটা চাপ তো ডেফিনেটলি ছিল, সবসময় ছিল। আমার উপরেও ছিল। বিকজ 5 বছর ধরে একটা স্ক্রিন ওই ক্যারেক্টার না করার পরও যখন প্রতিদিন আমি যেখানে যাচ্ছি, ম্যাক্সিমাম লোক আমাকে বলছে যে ভাই, আপনাকে আবার ফেরত চাই। সো আছে না যে একটা মানুষ দেখার পর ভাই কেমন আছেন, ভালো আছেন কি না, কি খেয়েছেন, এসব না বলে যখন বলতেছে আপনাকে ফেরত চাই, তার মানে ডেফিনেটলি এটা ওনার মনের কথা, বা উনি এর আগের এপিসোডগুলো হয়তো যখন দেখেছি তখন উনি ফিল করেছেন এখানে নেহাল থাকলে ভালো হতো। অ্যান্ড আমরা অভিনেতারা আসলে দর্শকদের জন্যই বাঁচি। সো আমার ফিলোসফিতে বলে যে দর্শকরা যেটা চায় সেটাই তাদেরকে দেওয়া উচিত। অ্যান্ড দর্শক নেহালকে চেয়েছে, নেহাল চলে এসছে। ব্যাচেলার পয়েন্টের প্রথম এপিসোডগুলো যেমনটা জমজমাট ছিল, মানুষ মুখিয়ে থাকতো, আপনার কি মনে হয় যে খুব বেশি লম্বা সিরিজ করাতে মানে দর্শকদের কি সেভাবে ধরে রাখা যাবে কিংবা যাচ্ছে? এই উত্তরটা
বেটার, আই থিঙ্ক ডিরেক্টর বেটার দিতে পারবে, বিকজ আমি আসলে অভিনয় করে চলে আসি, আমার কাজ অতটুকু পর্যন্তই। কিন্তু একরকমভাবে আমার জায়গা থেকে যদি উত্তরটা দেই, আমরা লাস্ট যে এপিসোডগুলো রিলিজ হয়েছে সেখানে একটা বিষয় ছিল, হতেন আর শোকেন নামে একটা একটা কাল্পনিক নেশা একটা জিনিস তৈরি করা হয়েছিল, যেটা আমি লিটারেলি কয়েক হাজার রিলস পেয়েছি, মানুষ আমাকে ট্যাগ করেছে যে ওরা নিচ্ছে। সূর্যের নিচে শুয়ে থাকা একটা নেশা। সো ওই যে যেটা বলছিলেন আপনি, যদি ওইটাই যদি হতো যে মানুষের আগ্রহ কমে গেছে, ইয়ে করে গেছে, তাহলে হয়তো এটা পেতাম না ভাই। সো ওটা যেহেতু পাচ্ছি, মানুষ হয়তো কী হয় যে একটা দীর্ঘ সিরিজ সবসময় যদি একরকমভাবে চলে তাহলে মনোটোনাস হয়ে যাবে। সো যখন আপনার আপ অ্যান্ড ডাউন ক্রিয়েট করতে হবে, সো যেরকম আপে উঠতে হলে তো একটু ডাউন থেকেই আসতে হয়, তো তখন মাঝে মাঝে তো একটা ব্রিদিং স্পেস থাকে, একটা ডাউন থাকে, সো দ্যাট জাম্পটা করতে পারেন পিকের জন্য। হ্যাঁ, এই যে হতেন আর শোকেনের কথায় আমি আসতাম, এটা কি আবার নতুন মাদকের এই দেশে নতুনভাবে কি ইন্ট্রোডিউস হতে পারে? আমি ছোটোবেলার থেকে আমি মিউজিক করতাম, সো আমি মানে কয়েকটা কনসার্ট করেছি যেখানে মাদক বিরোধী কনসার্ট করেছি, এবং মাদকের বিরুদ্ধে সবসময় আমি আমার ভার্সিটি লাইফে, স্কুল লাইফে, অভিনয় জীবনে আমরা আসলে এটাই চাই যে কেউ মাদকের দিকে না যাক। সো হতে না শোকেন একটা সম্পূর্ণ কাল্পনিক এবং ফালতু একটা নেশা, যেটা করলে কোনো রকম কিছু হবে না, যেটা যদি কেউ করে তাহলে সে ভুক্তভোগী হবে যে কী করলাম এটা, কেন করলাম এটা। সো ইটস আ প্র্যাঙ্ক একরকমভাবে বলতে পারি। আমরা আসি ক্যারিয়ার প্রসঙ্গে। এই এক যুগ পূর্তি হচ্ছে আনুষ্ঠানিক ক্যারিয়ারের, অভিনেতা জীবনের। আর তো মিডিয়াতে তো 15 বছর, 1.5 দশক, মডেলিং থেকে, র্যাম্পের মডেল থেকে অভিনেতা, এবং সময়ের খুব ব্যস্ত অভিনেতা। জীবনটাকে এই জায়গাটা এসে কী মনে হয়? ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্য করেন, এবং আমার সঙ্গে খারাপ ভালো, ব্যস্ত থাকা, ফ্রি থাকা, যাই ঘটেছে বা যাই ঘটে সেটার জন্য আমি সবসময় শুকরিয়া দিই আল্লাহকে। এবং এই জীবনের এই সময়টায়, যেটা আমি একটু আগেও একটা মিটিংয়ে বলছিলাম, যে যদি আজকে কোনো কারণে, এখন যেহেতু দেশে ভূমিকম্প হচ্ছে, এই ছাদ আমার উপরে হুট করে পড়ে যায়, 1 সেকেন্ডের মধ্যে যদি আমি চলে যাই, আমার কোনো আফসোস থাকবে না পৃথিবী থেকে। শুধু আফসোস থাকবে প্রিয়জনের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পেলাম না, আমার আর কোনো আফসোস থাকবে না। আমি জীবনটাকে সবসময় ওভাবে লিড করার চেষ্টা করেছি, যে আফসোস ছাড়া। সো আমার মধ্যে সবসময় আমি চেষ্টা করেছি পজিটিভ জিনিস রাখতে, যে কারণে কোনো নেগেটিভ জিনিস করার জন্য কোনো আমার ইচ্ছা কখনো হয়নি। আমার সময় কাজ, ফ্যামিলি, বন্ধুবান্ধব বা পজিটিভ জিনিসের প্রতি আমার আকর্ষণটা সবসময় রয়ে যায়, এবং সেটাই করার চেষ্টা করি। হয়তো এই কারণে এখন যেখানে আছে অনেক হ্যাপি আছি। প্রকৌশল বিদ্যা পড়লেন, প্রকৌশলী হবার একটা স্বপ্ন ছিল, সেটাও তো মনে হয় সেই পথ থেকেও সরে এসছেন অনেক দূর। একদম আকাঙ্ক্ষা ছাড়া পড়েছি, কারণ বাবা মার প্রেশারে পড়েছি আসলে। বিকজ ওই বয়সটা ছিল আসলে বাবা মার সম্পূর্ণ যা বলবে তাই, সবার একটা বয়স থাকে, তারপর নিজের সিদ্ধান্ত নেওয়ার একটা বয়স আসে। সো when I was teen and my father always wanted me to be an engineer, I went for that. Since he's my father, he gave me birth and he has complete right on what I should do or I should not do. That's why I did my EEE from AIB, and after getting my BCS degree, I told him it's not possible for me to be an engineer. I'll be a very bad engineer. Please let me be what I want to be. And they supported me, and এই তো আজকে আপনাদের সামনে। নতুন নতুন নায়িকার সাথে অভিনয় করছেন, আমরা সে প্রসঙ্গে আসব। ঘরের বউ, দাম্পত্য সঙ্গী, উনি কি বলেন? উনি তো বলেন আরও নতুনের সঙ্গে করো অভিনয়, তুমি যত মানে যত রকম মানুষের সঙ্গে করবে তত আরও বেশি অভিনয় শিখবে, নিজেকে আরও ডিফারেন্টভাবে তুমি মানুষের সামনে তুলে ধরতে পারবে। সো এই অপরচুনিটিটা মিস করা উচিত না। হালে তো দেখা গেছে যে আমাদের ছোট পর্দা থেকে এখন বড় পর্দার দিকে অনেকেই ঝুঁকেছেন, সফল হয়েছেন। আপনার সেই রকম কোনো আকাঙ্ক্ষা? অবশ্যই আকাঙ্ক্ষা, ইচ্ছা, চেষ্টা তিনোটাই আছে, এবং আমার কাছে মনে হচ্ছে আমি হাঁটি পা করে বেশ কাছাকাছি চলে এসেছি। বেশ কাছাকাছি বললে আবার ধরে নেবেন না 6 মাস পরেই সিনেমায় চলে যাব, কারণ আমার কাছে মনে হলো যে মাত্র একটা নিজের একটা যেভাবে যা করতে চাই
যেভাবে স্বপ্ন দেখে একটা কাজ করার সেই অবস্থানে পৌঁছেছি। আমি একটা কাজ কীভাবে করতে চাই আসলে ছোটোবেলা থেকে আমার আসলে বাকি চ্যানেল বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, সবার সঙ্গে একটা বিষয়ই হতো যে আমি কাজটা আরও সুন্দর করে করতে চাই, কিন্তু আমি পেলাম না সুযোগ। সো এখন আমি পাচ্ছি সুযোগটা, অল থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ। সো এই সুযোগটাকে আমি ব্যবহার করতে চাই এবং আরও সুন্দর সুন্দর কিছু নাটক মানুষকে দিতে চাই, যাতে মানুষই একসময় ডিসাইড করবে যে ওকে এখন সিনেমায় দেখতে চাই আমরা। আই রিয়েলি ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন, যে না, তৌসিফ অনেক নাটক করেছে, ভালো নাটক দিয়ে গেছে, এবার আসলে আপনার সময় এখন সিনেমায় যাওয়ার এটাই। ওই সময়টা মনে হয় না 6 মাসের মধ্যে, হয়তো বছর 2 লাগতে পারে। নতুন একজন অভিনেত্রী অভিষেক হলো, তার আপনার হাত ধরেই বলবো, মানে আপনার সাথে অভিনয় করে, আমরা বলছি নীলার কথা, শাম ইসলাম নীলা, এবং সেখানে ফার্স্ট লাভ নামে যে নাটক আসছে আপনার, সেখানে তাকে দেখা যাবে। কেমন ছিল আপনাদের রসায়নটা? চমৎকার। মানে আসলে নীলার সঙ্গে এই কাজটা শুরু করার আগে আমরা 2-1বার আলাদা করে মিটিং করি এবং বসি, অ্যান্ড ওর সঙ্গে কথা বলতে এত ইজি ফিল হচ্ছিল যে মনে হচ্ছিল যে ওকে, থাকে না যে আমরা উই কানেক্ট উইথ পিপল অন অ্যান ইন্টেলেকচুয়াল লেভেল আর কি, যে অনেকের সঙ্গে আমার ম্যাচ হয় না, অনেকের সঙ্গে আমার ম্যাচ হয়। যেমন যাই যে আপনার সঙ্গে আমার খুব সুন্দর ম্যাচ হয়। সো নীলার সঙ্গে মনে হয় গল্প করছিলাম, ওরকম না আমার মনে হচ্ছিলো যে ও বাও, মানে খুব কঠিন কিছু হচ্ছে না, বোঝাতে হচ্ছে না, বা ওর সঙ্গে কথা বলতে তো ভালো লাগছে। সো আই থিঙ্ক অনস্ক্রিন কেমিস্ট্রিটাও খুব দারুণ হবে। অ্যান্ড বিইং সাচ আ ডিসেন্ট অ্যান্ড রিসেপটিভ পারসন শি ইজ, ও আমার গাইডেন্সটা মানে একদম ব্লাইন্ডলি ফলো করেছে। আমি বেস্ট গাইড না, আমি কোনো অ্যাক্টিংয়ের টিচারও না, তো তারপরেও আমাকে যে ওই স্পেসটা দিয়েছে যে ভাইয়া আপনি বলেন কীভাবে করবো, আপনি করেন, এই ফেটটা যে আমার উপর রেখেছে, সেইটা আমি চেষ্টা করেছি ওর ফেটটা যাতে পরিপূর্ণ হয় বা ভুল জায়গায় ফেটটা না দিয়ে থাকে, ওই চেষ্টাটা করেছি। নাটকের নাম তো ফার্স্ট লাভ, আপনার জীবনে ফার্স্ট লাভ ছিল, প্রত্যেকের জীবনে আছে। কতটা রোমন্থন করেছেন, সেই স্মৃতিতে কত ডুবেছেন নিজে? সেই স্মৃতিতে রোমন্থন করতাম ফার্স্ট লাভ থেকে বের হওয়ার পর, মানে যখন জীবনে ফার্স্ট লাভ আমাকে ছেড়ে চলে যায়, তো তখন অনেক রোমন্থন করতাম। এখন আসলে ফার্স্ট লাভ শুধু একটা ওই নাম হয়ে রয়ে গেছে, এবং খুব কষ্ট হয় মনে করতে, না তার নামটা কী ছিল মনে করতে পারছি না। সো জীবনে আসলে এখন এমন একটা পর্যায়ে আছি যে কাজ নিয়েই সারাক্ষণ ভাবি, কাজ নিয়েই থাকি। সো নীলাকে আমি সাজেস্ট করছিলাম যে তুমি তোমার ফার্স্ট লাভ মনে করো, বা তুমি তোমার এমন কিছু স্মৃতি মনে করো যেটা তোমাকে হেল্প করবে এই ক্যারেক্টারে ঢুকতে। সিন বাই সিন আসলে দেখা যাচ্ছে এই সিনটা বললো ভাই আমার এই সিনটা তো আমার অমুক টাইমে আমার সঙ্গে ঘটেছিল, আচ্ছা ঠিক আছে তাহলে ওখান থেকে এই জায়গাটা না ওই জায়গাটা নিও না, এভাবে করে করে ইয়ে করছি। সো রোমন্থনটা আমার চেয়ে নীলার মনে হয় একটু বেশি হয়েছে। আমরা বলবো যে তৌসিফের যে প্রথম ভালোবাসার মানুষ, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন, আবারও স্পষ্ট করে বলছি, আপনি এখন নেহায়েত বোধহয় একেবারেই অতীত, তাই না? সেটাই তো হয়, আসলে সেটাই হয়। সারাটা জীবন প্রেমিকেরাই ভাবে যে প্রেমিক কেঁদে কেটেই যাবে। হয়তো আমিও খুব ভালো প্রেমিক ছিলাম না, মানে আমরা যেটা হয় না যে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমরা সবসময় কারো মানে কোনো প্রেম বিচ্ছিন্ন হয়ে গেলে তাদেরকে ঘৃণা করা শুরু করি। আমি একটা কথা, একটা ফিলোসফি বিলিভ করি, যদি কাউকে কখনো সত্যি সত্যি ভালোবেসে থাকো একটা মুহূর্তের জন্য, সে তোমার জীবনে থাকুক কিংবা না থাকুক, তাকে ছোট করে কিছু বলো না, কারণ যখন সে ছিল তার কোনো ছোট তুমি সহ্য করতে পারতে না। যদি তুমি তাকে ছোট করে কিছু বলো, তার মানে তুমি একটা হিপোক্রেট। আমি হিপোক্রেট না। সো আমার জীবনে যে আমার প্রথম ভালোবাসা ছিল বা আমার বিয়ের আগে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে হয়তো তারা আমার মধ্যে কোনো কমতি পেয়েছে যেটা আমি পাইনি, কিন্তু আমি আমার সহধর্মিণীকে নিয়ে আমি মনে হচ্ছে যত কিছু ঘটেছে আমার লাইফে, সেটা আসলে স্পেস করে দিয়েছে পারফেক্ট মানুষটা যাতে আমার কাছে আসতে পারে। আর আমি তাদের কাছে কৃতজ্ঞ এই জন্যে যে ওরা না গেলে আমি আসলে পেতাম না। জান্নাতুল ভাবি, জান্নাতুল ফেরদৌস জারা মাই ওয়াইফ। ভাবি ভালোবাসার তো প্রমাণ পেলেনি, আর কি দিব বলো? এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি, আগে এনটিভিকে বলবো, এনটিভি দিয়ে আমার অভিনয় যাত্রা শুরু। অল টাইম দৌড়ের উপর 2013-তে 14ই ফেব্রুয়ারি রাতে 11:55 রিলিজ হয়, এটা আমি কোনোদিন ভুলবো না। এবং সেই 11:55 থেকে শুরু করে যতক্ষণ টেলিফিল্মটা চলছিল,
সেই মুহূর্তটা কোনোদিন ভুলব না। এবং সেই টেলিভিশন শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়া তখন খুব অল্প অল্প ছিল, বাট সোশ্যাল মিডিয়াতে যা ঘটে গেল সেই মুহূর্তটাও কোনো বলবো না। এটার জন্য অবশ্যই দ্য ক্রিয়েটার আদনান রাজীবের কাছে সবসময় আমি কৃতজ্ঞ, দ্য ব্র্যান্ড যারা এটা প্রডিউস করছে তাদের কাছে কৃতজ্ঞ, এবং অবশ্যই এনটিভির কাছে কৃতজ্ঞ আমাকে তখন আমার উপর বিশ্বাস রেখে কাজটা তুলে ধরার জন্য। এবং এনটিভির অডিয়েন্সদের বলবো, যারা টিভির অডিয়েন্স আছে না, যে এখন অনলাইন যুগে অনেক ফেক নিউজ হয়, ফেক ড্রামাজ আসে, যেটা আসলে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাই বা কোনো ওখানে আসলে আই ডোন্ট নো হাউ টু পুট দিস আসলে জাহিদ ভাই, মানে আছে না যে আমরা একটা গ্রামারের মধ্যে দিয়ে এসে আমরা আসলে অভিনয় জগতে এসেছি। আর এখন আমি দেখছি যে একটা মোবাইল আছে, একটা ইউটিউবে নেট থাকলেই কেউ নাটক বানিয়ে ফেলছে। সো এনটিভি সবসময় ভালো নাটকের সঙ্গে ছিল। নাটকের অভিনেতা হিসাবে বলবো এনটিভির এই প্রচেষ্টা, আমি এবং আমরা একটা সময় বসে থাকতাম যে কবে এনটিভি নাটক, আমি একটা নাটক করতে পারবো এনটিভির। তো সেই দিনগুলো হয়তো এখন একটু অন্যরকম হয়ে গেছে, বাট তবুও এনটিভি এত সুন্দর সুন্দর নাটক সবসময় প্রচার করে যাচ্ছে। আমি রিকোয়েস্ট করবো আপনাদের ওই ফেক ওগুলো না দেখে ভালো জিনিস, ভালো চ্যানেল এবং ভালো কাজের সঙ্গে প্লিজ থাকুন। থ্যাংক ইউ জাহিদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।